বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টিগ্রেটেড সার্কিট টাইমার সার্কিট, এটা কি জিনিস? এটা একটা এই সার্কিট টাইমার সার্কিট 555, এটা একটা মোস্ট পপুলার একটা সার্কিট না। টাইমার সার্কিটের এর কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে আলোচনা করা আছে। রিলায়েবল, ইজি টু ইউজ, লো কস্ট, ক্যান বি অপারেট +5 to +18 ভোল্ট, মেকিং ইট কম্প্যাটিবল উইথ বোথ, তাই না? তো এখানে আবার ট্রানজিস্টর লজিক এন্ড ওপেন সার্কিট এটার সাথে ইউজ করা যায়। মানে এটা টিটিএল এর সাথে ইউজ করা যায়, একই সাথে এটা ওপেন সার্কিটের সাথেও এটা ইউজ করা যায়। এই 555 টাইমার দুইটার সাথে ইউজ করা যায়। তো এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা হলো একটা আইসি, মোট কথা হলো 555 টাইমার আইসি, এটা একটা আইসি। তো এই আইসির কাজটা হলো বিভিন্ন ধরনের টাইম রিলেটেড অপারেশন সম্পন্ন করা। ঠিক আছে, এটা হলো মোটামুটি এই আইসিটার কাজ। তো আস্তে আস্তে আমরা দেখব। তোমাদের তো মনে হয় টিটিএল সম্পর্কে পড়ো নাই না? না স্যার, পড়া হয় না। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখি কোনো একটা সময় এটা কভার করা যায় কিনা। ওকে, অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের এই টাইমার আইসি অ্যাপ্লিকেশনের মধ্যে এক হলো এটা অসিলেটর হিসেবে ইউজ হয়, পালস জেনারেটর হিসেবে ইউজ হয়, র্যাম্প অর স্কোয়ার ওয়েভ জেনারেটর হিসেবে ইউজ হয়, স্টেবল, মনোস্টেবল বা ওয়ান শট মাল্টি ভাইব্রেটর হিসেবে ইউজ হয়, বার্জলার অ্যালার্ম হিসেবে ইউজ হয়, ভোল্টেজ মনিটর হিসেবে ইউজ হয়। তো এগুলো হলো এই টাইমার আইসি বিভিন্ন অ্যাপ্লিকেশন। তো অসিলেটর হিসেবে যেটা ইউজ হয় সেটা কি? সেটা হলো বিভিন্ন ধরনের অসিলেটিং সিগন্যাল জেনারেট করে, তাই না? যেমন ধরো এরকম সাইনোসয়েডাল ওয়েভ বা স্কোয়ার ওয়েভ, বা এটা পালস ওয়েভ জেনারেট করে না, এরকম ধরো একটা পালস ওয়েভ জেনারেট করলো, এই টাইপের এরকম পালস ওয়েভ জেনারেট করলো, তাই না? এরকম, অথবা র্যাম্প অর স্কোয়ার ওয়েভ জেনারেটর বা এরকম র্যাম্প ওয়েভ জেনারেট করে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পারি স্টেবল, মনোস্টেবল অর ওয়ান শট মাল্টি ভাইব্রেটর হিসেবে ইউজ হয়। আর স্টেবল, মনোস্টেবল, মাল্টি ভাইব্রেটর কি, এটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। তারপরে হলো আমাদের বার্জলার অ্যালার্ম হিসেবে আমাদের ইউজ হয় না, বিভিন্ন অ্যালার্মিং সার্কিটে আমাদের এটা ইউজ হয়। তারপরে ভোল্টেজ মনিটরের জন্য আমাদের ইউজ হয়। ঠিক আছে, তো এই সমস্ত কাজে আমরা এটা ইউজ করি। আমরা কিছুক্ষণ পরে ইউজগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব। তো প্রথমে এখন আমরা আসি অপারেটিং মোড অফ 555 টাইমার। তো 555 টাইমারের দুইটা অপারেটিং মোড আছে, একটা হলো স্টেবল মাল্টি ভাইব্রেটর আর একটা হলো মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর। মাল্টি ভাইব্রেটর জিনিসটা কি? স্টেবল মাল্টি ভাইব্রেটরকে বলা হয় ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর। ঠিক আছে, এর অর্থ হলো এই ধরনের মাল্টি ভাইব্রেটর, অর্থাৎ ওই যে আপনি কই ক্লাসে যেতেছেন? স্টেবল মাল্টি ভাইব্রেটরে ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর যেটা, সেটা হলো এখানে আমাদের এখানে দেখো, এই যে হ্যাঁ একটাই বানাই যায়, এই যে এখানে কোন স্টেটই কিন্তু স্টেবল না। খেয়াল করে দেখো, এখানে কোন স্টেটই কিন্তু স্টেবল না, অর্থাৎ যে মাল্টি ভাইব্রেটর ক্রমাগত আমাদের অল্প দিন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এটা একটু কালার চেঞ্জ করি। এটা কিন্তু একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, তাই না? তো এটা কোন স্টেটই স্টেবল না, অনটাও স্টেবল না, অফ কন্ডিশনটাও স্টেবল না। অর্থাৎ সে সবসময় অনও থাকতেছে না, আবার অফ হয়ে যাইতেছে নির্দিষ্ট টাইম পরে, আবার সে অফও থাকতে পারতেছে না, নির্দিষ্ট টাইম পরে অন হয়ে যাইতেছে। অর্থাৎ এই ধরনের মাল্টি ভাইব্রেটর যেটা ক্রমাগত তার মোড চেঞ্জ করতেছে, একবার অন হচ্ছে, একবার অফ হচ্ছে, একবার অন হচ্ছে, অফ হচ্ছে, এই ধরনের মাল্টি ভাইব্রেটরকে বলা হয় স্টেবল বা ফ্রি রানিং মাল্টি ভাইব্রেটর। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো তো? স্টেবল মাল্টি ভাইব্রেটর হলো এমন ধরনের মাল্টি ভাইব্রেটর যেটা ক্রমাগত অন অফ হইতে থাকে, অর্থাৎ কোন স্টেটই স্টেবল না, এটাও স্টেবল না, এটাও স্টেবল না, এটা হলো স্টেবল মাল্টি ভাইব্রেটর। আর মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর কাকে বলা হয়? মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর হলো যে মাল্টি ভাইব্রেটরে একটা স্টেট স্টেবল, তাকে মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর বলে। যেমন ধরো কোন একটা সিগন্যাল সবসময় অন থাকে, সবসময় অন থাকে, এটা যদি হয় 0, এটা যদি হয় ধরো 5 ভোল্ট না, অন কন্ডিশন, তার সবসময় অন থাকে, সবসময় তার নেচার হলো অন থাকা, সে কখনো অফ হয় না, এটা হলো তার বৈশিষ্ট্য। কিন্তু এমন একটা কারণ সৃষ্টি করছি যে কারণের কারণে আমাদের তাৎক্ষণিকভাবে এটা অফ হয়ে গেছে, অফ হয়ে যাওয়ার পরও সে অফ বেশিক্ষণ থাকে না, আবার কিছুক্ষণ পরে আবার অন হয়ে গেছে, অন হয়ে আবার সে চলতে আছে।
ঠিক আছে? তো এই ধরনের মাল্টিভাইব্রেটর ওয়ান শট মাল্টিভাইব্রেটর বা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এর বিপরীতটা হইতে পারে, ধরো কোনো একটা সিস্টেম এর সবসময় অফ থাকে, এটা সবসময় আমাদের অফ থাকে অল টাইম অফ, কিন্তু এমন একটা কারণ সৃষ্টি করছে যে কারণে তাৎক্ষণিকভাবে এটা অন হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সে কি করতেছে, অফ হয়ে গেছে, চাইতেছে অফ হয়ে যায়, আবার সে অফ চলতেছে। তো এই টাইপের মাল্টিভাইব্রেটরকে বলা হয় মনোস্টেবল মাল্টিভাইব্রেটর বা ওয়ান শট মাল্টিভাইব্রেটর। ঠিক আছে? তো এই যে কতক্ষণ সময় সে অন থাকবে এবং কতক্ষণ সময় সে অফ থাকবে, এই জিনিসটা আমরা ডিফাইন করতে পারি বাই ইউজিং টাইমার সার্কিট। ঠিক আছে? জি স্যার। এটি হলো ওয়ান শট মাল্টিভাইব্রেটর। আর ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর হলো যেটা ক্রমাগত তার স্টেট চেঞ্জ করতে থাকে, সেটা হলো ফ্রি রানিং মাল্টিভাইব্রেটর। আরেক টাইপের মাল্টিভাইব্রেটর আছে যেখানে আমাদের আলোচনা নাই, কারণ এই মাল্টিভাইব্রেটরের জন্য আমাদের এই টাইমারটা ইউজ হয় না, সেটার নাম হলো বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। ঠিক আছে? স্যার বাইস্টেবল। হ্যাঁ, বাইস্টেবল মাল্টিভাইব্রেটর আরেক ধরনের মাল্টিভাইব্রেটর আছে। তোমাদের এগুলো আসলে কি জানো, এগুলো সবকিছু তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ার কথা ছিল, পড়ায় নাই এটা, এই জিনিসটা স্যার কিসে পড়ানোর কথা ছিল? ডিজিটাল ইলেকট্রনিক্সে স্যার পড়ানো হয় নাই তো। হয় না, এটা তো বুঝতেছি। স্যার হ্যাঁ, স্যার মানে এই সাবজেক্টের নাম স্যার ডিএলটি কেন? কিন্তু এটা তো আমাদের জন্য ডিজিটাল ইলেকট্রনিক্স। হ্যাঁ, কিন্তু স্যার এটা তো স্যার ডিএলডি তে পড়ায়, মানে কুশানো করা হচ্ছে ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে সবসময় স্যার মিডেও এটাই করছে। আমরা এখন তাহলে যেটা পড়তেছিলাম এটা হলো মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। ঠিক আছে? আর আরেকটা হলো বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, যেটাকে আমরা আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হলো তোমাদের ওই ডিজিটাল ইলেকট্রনিক্সে ফ্লিপ ফ্লপ পড়ছো না? ফ্লিপ ফ্লপ, হ্যাঁ। ওই বাইস্টেবল মাল্টিভাইব্রেটর এক্সাম্পল হলো ফ্লিপ ফ্লপ, অর্থাৎ যার দুইটা স্টেটই স্টেবল, তাকে বলা হয় বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। যেমন ধরো সে যখন অন থাকবে অলওয়েজ অনই অফই থাকবে, যখন অন হবে তখন সে অনই থাকতে চাবে, অর্থাৎ ট্রিগার না দিলে সে কখনো তার স্টেট চেঞ্জ করে না, ট্রিগার দিলেই শুধুমাত্র তার স্টেট চেঞ্জ করে। এই ধরনের মাল্টিভাইব্রেটরকে বলা হয় বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, অর্থাৎ যে অন থাকলে অনই থাকতে চাই, অফ থাকলে অফই থাকতে চাই, কিন্তু ট্রিগারিং করলেই শুধুমাত্র তার স্টেট চেঞ্জ হয়। ঠিক আছে? কিন্তু যে স্টেটে যায় সেই স্টেটে গিয়ে আবার ফিক্সড হয়ে যায়, সে আবার ট্রিগার না দিলে সে আরেক স্টেটে যায় না। এই ধরনের মাল্টিভাইব্রেটরকে বলা হয় বাইস্টেবল মাল্টিভাইব্রেটর। তাহলে স্টেবল মাল্টিভাইব্রেটর কি বুঝলাম? যে মাল্টিভাইব্রেটরে কোনো ট্রিগার দিতে হয় না, কোনো সুইচ টিপতে হয় না, অটোমেটিকলি সে নির্দিষ্ট সময় পর পর তার স্টেট চেঞ্জ করতে থাকে, একবার অন একবার অফ, একবার অন একবার অফ, অটোমেটিকলি সে নির্দিষ্ট সময় পর পর করতে থাকে। এটা হলো স্টেবল বা মাল্টিভাইব্রেটর। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর হলো যে মাল্টিভাইব্রেটর একটা স্টেট স্টেবল, ট্রিগার করলে সে একবার অন হয় কিন্তু কিছুক্ষণ পরে আবার অফ হয়ে যায়, অটোমেটিক ট্রিগার ছাড়াই। ঠিক আছে? অন হয়ে সে বেশিক্ষণ থাকে না, নির্দিষ্ট টাইম পরে সে আবার অফ হয়ে যায়, অটোমেটিক অফ হয়ে যায়। এই ধরনের মাল্টিভাইব্রেটরকে বলা হয় মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। অথবা যেটা অন থাকে, নির্দিষ্ট সময় ট্রিগার করলে অফ হয়ে যায় কিন্তু অফটা বেশিক্ষণ থাকে না, আবার অন হয়ে যায়। এই ধরনের মাল্টিভাইব্রেটরকে বলা হয় মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। আর যে মাল্টিভাইব্রেটর একবার অফ হলে অফই থাকে, একবার অন হলে অফই থাকে, ট্রিগার না টিপলে সে দিক পরিবর্তন করে না, সেটাকে বলা হয় বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, যার একটা এক্সাম্পল হলো ফ্লিপ ফ্লপ সার্কিট। ঠিক আছে? জি স্যার। কই রাখতেছে? তাহলে যান, সমস্যা নাই। আচ্ছা, এটা দেখি এখন। তাই হ্যাঁ, ঠিক আছে। Time output is high is determined by the circuit, not by the input pulse. এখন টাইট আউটপুটটা, আচ্ছা এটা কোনটা টপিক? আচ্ছা যাই হোক। আচ্ছা, এখন আমরা এই টাইমার আইসিটা আমরা দেখি, 555 টাইমার আইসিটা আমরা একটু দেখি। এটা একটা 555 টাইমার আইসি যেটার 8টা পিন আছে। ঠিক আছে? 1 নাম্বার পিন হলো গ্রাউন্ড পিন, 2 নাম্বার ট্রিগার, 3 নাম্বার আউটপুট, 4 নাম্বার রিসেট, 5 নাম্বার কন্ট্রোল ভোল্টেজ, 6 নাম্বার থ্রেশহোল্ড, 7 নাম্বার ডিসচার্জ, 8 নাম্বার হলো ভিসিসি। এর বায়াসিং পিন হলো 1 নাম্বার এবং 8 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হয়, 8 নাম্বারকে ভিসিসির সাথে কানেক্ট করতে হয়। ঠিক আছে? ঠিক আছে? আর এটা ট্রিগারিং পিন হলো আমাদের 2 নাম্বার পিন।
2 নাম্বার পিন ট্রিগার এবং 3 নাম্বার পিন হলো 6 নাম্বার পিন হলো থ্রেশহোল্ড পিন। এই 2 নাম্বার এবং 6 নাম্বার পিনের ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে এই আইসিটা অপারেট করে। ঠিক আছে, আবার বলি 2 নাম্বার ট্রিগার এবং 6 নাম্বার থ্রেশহোল্ড, এই দুইটা পিনের ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে এই আইসিটা অপারেট করে। আর 3 নাম্বার পিন হলো এর আউটপুট। 3 নাম্বার স্যার আউটপুট। ট্রিগার দ্বারা কি বোঝায় জায়গায়? কিছুক্ষণ পরে বুঝাচ্ছি ট্রিগার দেখি সুইচ বুঝাই। স্যার। হ্যাঁ, এটা একটা সুইচ, এটা একটা নির্দিষ্ট ভোল্টেজ দিলে এই ভোল্টেজ অনুযায়ী সে তার আউটপুট দেয়। কিছুক্ষণ পরে বুঝতে স্যার পারবেন। মাঝখানে 55 কেন, ওই যে 555 কেন? এটা হলো টাইমারের নাম। যেমন এর আগে কি পড়ছো, 741C, তাই না? আইসি নাম্বার পড়ছো 741। হ্যাঁ, ওটা ছিল অপেম আইসি। আর এই আইসিটার নাম হলো 555 আইসি। ঠিক আছে, টাইমার আইসি তা হলো 555। তো 4 নাম্বার হলো রিসেট। রিসেট পিনের একটা, এখন প্রত্যেকটা পিনের ইন্ডিভিজুয়াল কিছু কিছু কাজ আছে, আমরা এই কাজগুলো একটু দেখি। পাওয়ার সাপ্লাই টার্মিনাল কোনটা? পাওয়ার সাপ্লাই টার্মিনাল হলো পিন 1 এন্ড পিন 8। এই পিন 1 এবং পিন 8 হলো পাওয়ার সাপ্লাই টার্মিনাল, অর্থাৎ এই দুইটা হলো বায়াসিং এর জন্য ইউজ হয়। পিন 1 কে আমরা গ্রাউন্ড করি এবং পিন 8 কে আমরা সবসময় একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করি, ডিসি ভোল্টেজ সোর্স, যেটাকে বলতাছি ভিসিসি। এই ভিসিসি ভোল্টেজ সোর্সটা আমাদের +5 ভোল্টেজ থেকে +18 ভোল্টেজের মধ্যে হইতে পারে। অর্থাৎ টাইমার সার্কিট এটা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সেও ইউজ করতে পারি, আমরা অ্যানালগ ইলেকট্রনিক্সেও ইউজ করতে পারি, কারণ +5 ভোল্টে আমরা ইউজ করি ডিজিটাল ইলেকট্রনিক্সে। আর 18 ভোল্ট পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের অপেমের সাথে যদি কানেক্ট করি ওই ধরনের সার্কিটের সাথে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের এই 555 টাইমার আইসিটা আমাদের +5 থেকে +18 ভোল্টে পর্যন্ত বায়াসিং করা যায়। ঠিক আছে, আর আমরা জানি বায়াসিং ভোল্টেজ যা দিব আউটপুট আমরা সেই অনুযায়ী ভোল্টেজ পাবো, তাই না? এটা তো আমরা জানি। আচ্ছা, এখন আউটপুট টার্মিনাল দেখি। আউটপুট টার্মিনাল হলো এখানে পিন 3 টার্মিনাল। এই পিন 3 টার্মিনালকে বলা হয় আউটপুট টার্মিনাল। এই আউটপুট টার্মিনাল হাই হবে না লো হবে তার উপর ডিপেন্ড করে আমাদের এটা দুই ধরনের অপারেট করতে পারে। ইটস ম্যাক্সিমাম সার্কিট সোর্সিং অর সিঙ্কিং ক্যাপাবিলিটিস 200 মিলি অ্যাম্পিয়ার। এটা ম্যাক্সিমাম এই আউটপুট টার্মিনাল দিয়ে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করতে পারে। তবে আমাদের রিয়েলিস্টিক হলো 40 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো করা। অর্থাৎ এই আউটপুট টার্মিনাল দিয়ে আমাদের 40 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত রিয়েলিস্টিক কারেন্ট ফ্লো করে। অর্থাৎ আইডিয়ালি আমাদের, আর যদিও 200 মিলি অ্যাম্পিয়ার মধ্যে ফ্লো করতে পারে, কিন্তু দেখা যায় যে আমাদের সাধারণত 40 মিলি অ্যাম্পিয়ারের মতোই এই আউটপুট দিয়ে ফ্লো করে। তো এখানে আমাদের অন এবং অফ এর উপর ডিপেন্ড করে আমাদের কারেন্ট সিঙ্কিং বা কারেন্ট সোর্সিং বা কারেন্ট সিঙ্কিং হতে পারে, তাই না? আচ্ছা, এখন কারেন্ট সাপ্লাই দেওয়া মানে কি? এটা একটা কারেন্ট সোর্স, আর কারেন্ট রিসিভ করা হলো কারেন্ট সিঙ্ক। বুঝতে পারছো? অর্থাৎ সে যদি লো হয় সে কারেন্ট নিবে, এটা যদি অফ অন হয় তাহলে সে কি কারেন্ট সাপ্লাই করবে। আচ্ছা, এই যে যেমন আমরা একটু দেখতেছি, এই যে আউটপুট টার্মিনাল আমাদের যখন সে হাই তখন সে কারেন্ট। স্যার একটু আবার বলেন স্যার। আচ্ছা, এক সেকেন্ড দেখাচ্ছি স্যার। ও আচ্ছা আচ্ছা, আবার বলবো। আচ্ছা জি স্যার। আচ্ছা, একটু আবার বলেন স্যার। আচ্ছা আচ্ছা, এই যে চিত্র দেখো তাহলেই পাবা। আউটপুট লো, যখন সে তার আউটপুটটা লো, অর্থাৎ যখন তার আউটপুটটা লো হয়ে যাবে তখন সে কি করবে? আউটপুট লো মানে হলো সে তখন সে মোট কথা হলো এটা তখন জিরো হয়ে যাবে, এই ভোল্টেজটা তখন আমাদের জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে না? আউটপুট লো মানে কি? এই 3 নাম্বার পিনের ভোল্টেজটা জিরো। 3 নাম্বার পিনের ভোল্টেজ যেটা জিরো হওয়ার অর্থ হলো আমাদের তখন এই সাপ্লাই অন হয়ে আমাদের এইদিকে তখন আমাদের কারেন্ট সাপ্লাই করবে, গ্রাউন্ডে কারেন্ট চলে যাবে, তাই না? অর্থাৎ এটাকে বলতেছে আমি কারেন্ট সিঙ্কিং। আবার যখন আউটপুট যখন হাই, অর্থাৎ ভিসিসির সাথে যখন হাই হইতাছে তখন কি হইতাছে? এই দিক থেকে তখন আমাদের কারেন্ট আসতেছে। ঠিক আছে, এটাকে বলতেছে আমি কারেন্ট সোর্সিং। ঠিক আছে, আচ্ছা, a ground load is on when the output is high and off when the output is low. In normal operation either supply load or ground load is connected to pin 3. আচ্ছা, এখানে যেভাবে দেখাইছি, ঠিক আছে, লো মানে হলো সে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গেল, এই 3 নাম্বার পিনটা, আর হাই মানে হলো সে ভিসিসির সাথে কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটাই আউটপুট টার্মিনালটা। ইন্টারনালি যে সার্কিট আছে, এটা তো আসলে ইন্টারনাল সার্কিটটা আমরা দেখাই না। ইন্টারনাল সার্কিটটা এমন ভাবে ডিজাইন করা যে যদি আউটপুট লো হয় তার অর্থ হলো সে গ্রাউন্ড পিনের সাথে, অর্থাৎ এই গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে 3 নাম্বার। আবার সে যদি অন হয় তাহলে এর অর্থ হলো সে এই ভিসিসির সাথে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, 8 নাম্বার।
হ্যাঁ জি স্যার। আচ্ছা দেখাই, ধরো এটা এটা হলো লো, আউটপুট লো, লো মানে কি জিরো, তাহলে সে কি ওয়ান এর সাথে কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। আবার ধরো সে হাই, হাই মানে কি সে ভিসিসির সাথে সে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই 3 নাম্বার পিনটা। আচ্ছা এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আসতেছে সেটা হলো, আচ্ছা রিসেট টার্মিনাল সম্পর্কে একটু বলি। রিসেট টার্মিনাল কোনটা? এই 4 নাম্বার পিন যেটা, সেটা হলো আমাদের রিসেট টার্মিনাল। তো রিসেট টার্মিনালের কাজটা কি? এখন পিন 4 অর্থাৎ 4 নাম্বার পিন যদি আমি লো করে দেই, অর্থাৎ 4 নাম্বার পিনে যদি কোনো ধরনের পাওয়ার সাপ্লাই না দেই, এর অর্থ হলো আমাদের 3 নাম্বার পিন অর্থাৎ আউটপুটটা সবসময় লো হয়ে যাবে এবং ডিসচার্জ টার্মিনালটাও আমাদের পিন 7টাও সবসময় আমাদের লো হয়ে যাবে। অর্থাৎ যদি আমি রিসেট পিনে কোনো ধরনের ভোল্টেজ না দেই, মোট কথা টোটাল টাইমারটাই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ টোটাল টাইমারটার অপারেশন চালু রাখতে গেলে রিসেট পিনে অবশ্যই আমাদের হাই করে রাখতে হবে। এটা যদি আমি লো করে দেই, অর্থাৎ রিসেট পিনে যদি কোনো ধরনের ভোল্টেজ সাপ্লাই না দেই এই 4 নাম্বার পিনে, এর অর্থ হলো টোটাল টাইমারটাই আমার বন্ধ হয়ে আছে। ওয়ালাইকুম সালাম। টোটাল টাইমারটা আমার বন্ধ হয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ 4 নাম্বার পিন যদি লো করি, আমাদের আউটপুট টার্মিনাল অলওয়েজ সে জিরো দেখাবে, আমাদের ডিসচার্জ টার্মিনাল অলওয়েজ সে আমাদের লো হয়ে থাকবে। অর্থাৎ আমাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিসই থাকবে না এই টাইমার আই সার্কিট যদি রিসেট পিনে কোনো ধরনের পাওয়ার না দেই। যদি রিসেট পিনে পাওয়ার দেই, তখন এই টাইমারটা আমার কাজ করবে, আদারওয়াইজ সে কাজ করবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটা হলো যে সো দ্য টাইমার ইজ ইনঅ্যাক্টিভ। আবার ইট ইজ অ্যাক্টিভ হোয়েন পিন 4 ইজ কানেক্টেড টু ভিসিসি। যদি পিন 4 এ আমরা পাওয়ার সাপ্লাই দেই, তাহলেই শুধুমাত্র সে অ্যাক্টিভ থাকবে, আদারওয়াইজ সে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে টার্মিনাল হলো ডিসচার্জ টার্মিনাল। এই ডিসচার্জ টার্মিনাল বা পিন 7 টার্মিনালের অপারেশনটা ডিপেন্ড করে আমাদের এর আউটপুটের উপরে, অর্থাৎ আউটপুট টার্মিনালের উপরে, পিন 3 এর উপরে। যদি আউটপুট টার্মিনালটা লো হয় তাহলে কি হয়, এই যে খেয়াল করে দেখো যে এখানে discharge terminal is usually used to discharge an external timing capacitor during the time of the output is low. যদি আউটপুটটা লো হয়, অর্থাৎ আমাদের পিন 3 যদি লো হয়, তখন ডিসচার্জ টার্মিনালটা আমাদের যে কাজটা করে সেটা হলো সে গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যায়। গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে গিয়ে আমাদের বাইরের যে ক্যাপাসিটরটা ইউজ করি টাইমার সার্কিট অবশ্যই ক্যাপাসিটর ইউজ করতে হয়, আমরা পরে দেখবো কিছুক্ষণ পরে। ওই ক্যাপাসিটর চার্জ হয়ে থাকলে এই পাথ দিয়ে সে ডিসচার্জ করে। কিভাবে ডিসচার্জ করে আমরা কিছুক্ষণ পরে দেখবো, যখন এক্সাম্পল দেখবো। ঠিক আছে, মোট কথা ডিসচার্জ টার্মিনালের কাজটা হলো আউটপুট টার্মিনাল যখন লো হয়ে যাবে, তখন ডিসচার্জ টার্মিনালটা আমাদের গ্রাউন্ড হয়ে যাবে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে তার মূল কাজটা হলো এক্সটার্নাল ক্যাপাসিটর সার্কিটকে ডিসচার্জ করা। ঠিক আছে, এটা তার কাজ। আবার যখন আউটপুট টার্মিনাল হাই হয়ে যাবে, উল্টাটা যখন হবে, আউটপুট টার্মিনাল যখন হাই হয়ে যাবে, তখন ডিসচার্জ টার্মিনালটা কি ওপেন হয়ে যাবে, ডিসচার্জ টার্মিনালটা আর গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে না। না থাকাতে কি কাজটা হবে, তখন ক্যাপাসিটরটা চার্জ হবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন এখানে, এখানে আমি একটা ক্যাপাসিটর লাগাইছি, এই রেজিস্টর এই ভোল্টেজ দিয়ে আমাদের রেজিস্টর হয়ে ক্যাপাসিটর চার্জ হওয়ার কথা। যদি আউটপুট হাই হয়, তখন ডিসচার্জ টার্মিনাল ওপেন, তখন ক্যাপাসিটর চার্জ হবে, এদিক দিয়ে ক্যাপাসিটর চার্জ হবে, কারণ এদিক দিয়ে কারেন্ট ফ্লো করার কোনো পাথ নাই, তাই না? কিন্তু যখনই আউটপুট লো হয়ে গেল, তখন ডিসচার্জ টার্মিনালটা গ্রাউন্ড হয়ে গেল, তখন এই পাথ দিয়ে ক্যাপাসিটর যে চার্জ হয়েছিল সেটা তখন ডিসচার্জ হওয়া শুরু করলো। ঠিক আছে, এটাই মোট হ্যাঁ স্যার এখানে স্যার ক্যাপাসিটর চার্জ হয়, তাহলে কি স্যার ক্যাপাসিটর আর ব্যাটারি কি সেম নাকি আলাদা? ক্যাপাসিটর চার্জ হইতেছে আর কি ব্যাটারি? হ্যাঁ স্যার, এই দুইটা কি সেম? আচ্ছা, এই প্রশ্নটা তো তোমার এই লেভেলে এসে করার কথা না। এটা মানে কি বলবো, সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টারে এই কোশ্চেনটা করার কথা না। ক্যাপাসিটর আর ব্যাটারি সেম হবে কেন? স্যার তাহলে সেখানে যে স্যার চার্জ হইতেছে, ক্যাপাসিটর কি চার্জ হয় না? ক্যাপাসিটর সম্পর্কে তোমরা পড়ো নাই? স্যার জি পড়ছি তো। স্যার। ক্যাপাসিটর কি জিনিস বলো তো? স্যার চার্জ সংরক্ষণ করে কিছু। কিভাবে স্যার চার্জ সংরক্ষণ করে, কিভাবে সে হ্যাঁ স্টোর মানে করে রাখে ক্যাপাসিটর চার্জ? ধরো তুমি স্যার চার্জ দিলা, ফ্যানের ক্ষেত্রে স্যার আচ্ছা মানে ক্যাপাসিটর স্যার জি স্যার। ঘুরাতে সাহায্য করে আচ্ছা স্যার। এই ক্যাপাসিটরের তো কোনো ফাংশনই বুঝো নাই তাহলে। এটা বয়েল স্টেটের বইয়ের ক্যাপাসিটরের অধ্যায়তে তো সব তো পড়ার কথা সার্কিট ওয়ানে।
আচ্ছা, যেমন ধরো এখানে তোমরা পজিটিভ চার্জ দিলা, পজিটিভ চার্জ দিলে এখানে আচ্ছা কি পজিটিভ চার্জ জমা হলো এই প্লেটে। ক্যাপাসিটর কি দুইটা প্লেট, জাস্ট দুইটা প্লেট, মাঝখানে একটা ইনসুলেটর দিয়ে সেপারেট করা, এটা তো ক্যাপাসিটর। হ্যাঁ, তোমরা যখন ইনসুলেটর এখানে দিয়ে তো কোনো চার্জ সেপারেট দিলা, করা। চার্জ দেওয়ার অর্থ কি, এখানে পজিটিভ চার্জ জমলো এই প্লেটে, এই প্লেটে পজিটিভ চার্জ জমার অর্থ কি, তখন সে এই পজিটিভ চার্জ তখন অপোজিট প্লেটে নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, তখন এইদিকে হুম সমপরিমাণ নেগেটিভ চার্জ জমা থাকবে। এখানে যখন পজিটিভ চার্জ জমা হইতেছে, এখানে একটা নেগেটিভ চার্জ জমা হইতেছে, অর্থাৎ এখানে একটা নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতেছে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হইতেছে, ঠিক আছে। শুরু সুতরাং হবে। এখানে একটা হ্যাঁ, ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর হইতেছে। ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হওয়া মানে কি, ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর হয়ে থাকা, স্টোর এখানে একটা হবে, ইলেকট্রিক্যাল জমা হবে। এনার্জি স্টোর হয়ে থাকতেছে। মাঝখানে যদি আমি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করি, ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করলে আমাদের ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স আরো বাইরে যায়, অর্থাৎ এখানে আরো পরিমাণ বেশি বেশি পরিমাণ চার্জ জমা হয়, এবং বেশি পরিমাণ চার্জ জমা হলে এখানে আরো ইলেকট্রিক ফিল্ড তখন জমা হয়। এটাই হলো হুম ক্যাপাসিটর চার্জ হওয়া। আর ডিসচার্জ হওয়া মানে কি, যখন এটাকে তুমি এক্সটার্নাল কোন একটা সার্কিট দিয়ে কানেকশন করে দিবা, কানেকশন করে দেওয়া হলে অর্থ কি, এই যে চার্জ গুলো আছে, এই চার্জ গুলো তখন কি এদিকে মুভ করবে, এদিকে মুভ করবে, ইলেকট্রন এদিক দিয়ে মুভ করবে, অর্থাৎ কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে, অর্থাৎ এই ইলেকট্রন গুলো এই পাথ দিয়ে আমাদের ডিসচার্জ হয়ে এই দিকে চলে যাবে, এইদিকে যায় এই পজিটিভ চার্জ গুলোকে সে নিউট্রাল করে ফেলবে, অর্থাৎ আমাদের এইদিকে কারেন্ট ফ্লো হবে, তাই না? হুম এটাই তো হুম ক্যাপাসিটর। জি স্যার। ক্যাপাসিটর এবং ব্যাটারি দুইটাই আমাদের চার্জ স্টোর করে রাখে, কিন্তু দুইটার পারপাস দুই ধরনের। স্যার এখানে যেমন স্যার রেজিস্টার দিছে, মানে এই জন্য স্যার হয়েছে, মানে এখানে রেজিস্টার দিছে ডিসচার্জ কেন? হয়েছে। এখানে রেজিস্টার দিছে এই কারণে যে হ্যাঁ ক্যাপাসিটর যখন চার্জ হবে বা চার্জিং হবে, তখন যেন চার্জিং টাইমটা তার বেশি হয়। রেজিস্টার যদি না দিতাম তাহলে কি হইতো, তাহলে আমাদের রেজিস্টারের উপর ডিপেন্ড করে তার চার্জিং টাইমটা। এটা তোমাদের হুম ক্যাপাসিটরের অধ্যায় যখন পড়ছো, বয়েল স্টেডের বইয়ে দেখবা ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং নিয়ে আলোচনা আছে। এখানে রেজিস্ট্যান্স চেঞ্জ করে, রেজিস্ট্যান্সের মানের উপর ডিপেন্ড করে আমাদের একটা ক্যাপাসিটরের চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইমকে আমরা বাড়াইতে কমাইতে পারি। যদি ক্যাপাসিটরের হুম অ্যাক্রসের রেজিস্ট্যান্সের মান বড় হয় তাহলে তার চার্জিং টাইম বেশি লাগবে, যদি রেজিস্ট্যান্সের মান ছোট হয় তাহলে তার চার্জিং টাইম কম লাগবে, সে দ্রুত চার্জ হবে, জি স্যার। জি স্যার। ঠিক আছে। তোমাদের স্যার এই বুঝতে পারছি, এখন বলতে প্রিভিয়াস পারবো। কনসেপ্ট খুবই খারাপ, আমি যা বুঝতেছি, তোমাদের প্রিভিয়াস কনসেপ্ট খুবই খারাপ। যদি এই অবস্থা হয়, এগুলো করতে হবে, কভার করে আসতে হবে, ঠিক হ্যাঁ আছে। তোমাদের তো অবশ্য আমি ক্লাস খুব কম নিছি। স্যার, আপনি জি তো স্যার। ক্লাস কম নিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, ডিসচার্জ টার্মিনাল, এটার কাজ আমরা বুঝতে পারলাম, তাই না? এরপর কন্ট্রোল ভোল্টেজ টার্মিনাল। এই কন্ট্রোল ভোল্টেজ টার্মিনাল সাধারণত ইউজ হয় এটা রিপল ভোল্টেজ, নয়েজ এগুলোকে বাইপাস করার জন্য। এর ভিতরে মোটামুটি এই টার্মিনালটার কাজই হলো বিভিন্ন ধরনের রিপল ভোল্টেজ, বিভিন্ন ধরনের নয়েজ এগুলোকে মিনিমাইজ করা, এগুলোকে বাইপাস করে দেওয়া, ঠিক আছে। তো আমাদের অপারেশন করতে মানে এগুলো ইউজ করতে আমাদের মোটামুটি কন্ট্রোল ভোল্টেজের কোনো ধরনের অ্যাক্টিভিটিস নাই, আমাদের স্যার। অপারেশনে স্যার আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, জাস্ট এটাকে একটা ক্যাপাসিটরের মাধ্যমে বাইপাস করে দিই এই কন্ট্রোল ভোল্টেজ টার্মিনাল করে দিলে আমাদের বিভিন্ন ধরনের নয়েজ, এবং এটা এমন ভাবে ডিজাইন করা, ওটাকে যদি আমি কোনো একটা ক্যাপাসিটর ইউজ করে বাইপাস করে দেই তাহলে আলটিমেটলি এর ভিতরে বিভিন্ন ধরনের নয়েজ এবং বিভিন্ন ধরনের রিপল ভোল্টেজ এগুলো আমাদের মিনিমাইজ হয়ে যায়, ঠিক আছে। স্যার রিপল ভোল্টেজ কি? রিপল ভোল্টেজ মোট কথা এটা হলো নয়েজ, এক ধরনের নয়েজ, ঠিক হুম আছে। এটা এক ধরনের হ্যাঁ হারমোনিক কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের হারমোনিক কম্পোনেন্ট থাকে, ওই হারমোনিক কম্পোনেন্ট গুলো এগুলো। আচ্ছা। ওকে, হ্যাঁ, হারমোনিক তো কম্পোনেন্ট তাহলে এখানে কারণ হ্যাঁ আছে। স্যার এখানে, হ্যাঁ জি স্যার, কিন্তু স্যার এখানে হ্যাঁ, স্যার ভোল্টেজ দেয়া কেন কোনটা? স্যার? মানে কম্পোনেন্ট হলে স্যার নয়েজ দেয়া থাকতো না? আচ্ছা, নয়েজটা কি জিনিস? নয়েজ হলো, এটা তো একটা ভোল্টেজ ফর্ম। শব্দ। নয়েজ তো মানে নয়েজ হ্যাঁ মানে শব্দ না। আরে বাবা, নয়েজ শব্দ হবে কেন? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় ক্যামেরা হলো নষ্ট, ইউএসবি নষ্ট। ইলেকট্রিক্যাল হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এর ভাষায় নয়েজ মানে হলো বিভিন্ন ধরনের আনওয়ান্টেড সিগন্যাল, আনওয়ান্টেড সিগন্যালকে নয়েজ বলা হয়। জি স্যার। স্যার আমি, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। তো আমি তাহলে রেকর্ডিংটা অফ করি, রেকর্ডিং চালু আছে, এক সেকেন্ড একটু ওয়েট করো।
হ্যাঁ, নয়েজ মানে হলো আনওয়ান্টেড সিগন্যাল। আনওয়ান্টেড সিগন্যাল কি ফরম্যাটে থাকে? এটা হইতে পারে কোনো ভোল্টেজ অথবা কারেন্ট। সিগন্যাল মানে তো ভোল্টেজ বা কারেন্ট, তাই না? ইলেকট্রিক্যালের পরিভাষায় সিগন্যাল কি? ভোল্টেজ বা কারেন্ট, স্যার ভোল্টেজ না হলে কারেন্ট। তাই তো? জি স্যার। তাহলে নয়েজ মানেই তো ভোল্টেজ। জি স্যার। হ্যাঁ, তাহলে নয়েজ মানে তো সাউন্ড। মানে কি সাউন্ড? কি জিনিস? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় সাউন্ড কি? সাউন্ড মানে হলো এটা কই থেকে আসছে? এটা তো ভোল্টেজ থেকে আসছে। ওই ভোল্টেজটাকে স্যার। যখন তুমি স্পিকারে দিবা, সেই আনওয়ান্টেড ভোল্টেজের কারণে এক ধরনের আনডিজাইরেবল সাউন্ড তৈরি হবে, সেটাই তো নয়েজ, তাই না? তুমি যে সাউন্ডটা চাচ্ছ, জি স্যার। অর্থাৎ তুমি যে ভোল্টেজটা তুমি স্পিকারে দিছো, অর্জনে যে সাউন্ডটা চাচ্ছ, কিন্তু সেখানে অন্য কোনো ভোল্টেজ সোর্স আছে, অন্য কোনো ভোল্টেজ আছে, যে কারণে তুমি অন্যরকম একটা সাউন্ড পাচ্ছ, এটাই তো নয়েজ। ঠিক আছে? এটাই নয়েজ অর রিপল ভোল্টেজ। এটাকে রিমুভ করার জন্য আমরা সাধারণত কন্ট্রোল টার্মিনালটা ইউজ করে থাকি। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে দেখবো এটা ইউজ কিভাবে আমরা করি। ঠিক আছে, এরপরে হলো ট্রিগার এন্ড থ্রেশহোল্ড টার্মিনাল। ট্রিগার এবং থ্রেশহোল্ড টার্মিনালটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের এই 555 টাইমারে, কারণ টোটাল 555 টাইমারটা অপারেটই করে এই দুইটা পিন দিয়ে। একটা হলো 2 নাম্বার পিন ট্রিগার এবং 6 নাম্বার পিন থ্রেশহোল্ড টার্মিনাল। 6 নাম্বার পিন। হ্যাঁ, এখন এই ট্রিগার এবং থ্রেশহোল্ড টার্মিনালের অপারেশন বোঝার আগে আমাদের দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। একটা হলো লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ এবং হায়ার থ্রেশহোল্ড ভোল্টেজ। এখানে দুইটা টার্ম আমরা দেখবো, এক হলো লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ কি, আর একটা হলো হায়ার থ্রেশহোল্ড ভোল্টেজ কি। লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজকে আমরা এখানে ভিএলটি দিয়ে প্রকাশ করছি। ভিএলটি সমান সমান বলতে পারি VCC/3, অর্থাৎ যে ভোল্টেজে বায়াসিং করব, যদি আমরা 15 ভোল্টে বায়াসিং করি তাহলে বলতে পারি 15/3 সমান সমান ভিএলটি। 15/3 কত আসে? 5 10 3 5 15 5 ভোল্ট। যদি 15 ভোল্টে বায়াসিং করে তাহলে 15/3 সমান 5 ভোল্ট, অর্থাৎ ভিএলটি বা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ হবে 5 ভোল্ট। যদি 15 ভোল্টে বায়াসিং করি তাহলে আমাদের হায়ার থ্রেশহোল্ড ভোল্টেজ আসবে টুয়াইস VCC/3। টুয়াইস VCC মানে কত? 15 দুগুণে 30/3, 30/3 মানে 10, সুতরাং 10 ভোল্ট। ঠিক আছে, এটা হলো দুইটা ভোল্টেজ লেভেল, যার উপর ডিপেন্ড করে আমাদের একটা টাইমার কাজ করে, অর্থাৎ সে তার উপর ডিপেন্ড করে সে আউটপুট দেয়। এখানে হাই ভোল্টেজ বলতে আমরা বুঝাই যেখানে ভোল্টেজ হলো ভিসিসি সমান। যদি বায়াসিং ভোল্টেজের সমান হয় আমাদের কোনো ভোল্টেজ, তাহলে বলতে পারি সেই ভোল্টেজটা হাই। আর লো বলতে বোঝাচ্ছি 0 ভোল্টেজ। ঠিক আছে, তখন এখন এই থ্রেশহোল্ড ভোল্টেজ গুলো দিয়ে আমরা একটা টেবিল দেখব, যে টেবিল দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা টাইমার কিভাবে কাজ করে। একটা টাইমারের অপারেটিং স্টেট হলো আমাদের 4টা, A, B, C এবং D। ঠিক আছে, ট্রিগার ভোল্টেজকে আমরা 2 নাম্বার পিন এবং থ্রেশহোল্ড ভোল্টেজ হলো আমাদের 6 নাম্বার পিন। তারপর স্টেট অফ টার্মিনাল, আউটপুট 3 টার্মিনালের, এটা হলো আমাদের গ্রাফ মানে ডাটা, এবং ডিসচার্জ পিন 7 এর ডাটা হলো এটা। এখন স্টেট এ কি? যদি 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিনের ভোল্টেজটা, 2 নাম্বার পিনের ভোল্টেজ যদি লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ কম থাকে, 6 নাম্বার পিনের ভোল্টেজ যদি আমাদের হায়ার থ্রেশহোল্ড ভোল্টেজ বা আপার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম থাকে, তাহলে আমাদের আউটপুট পিন 3 নাম্বার পিনটা আমাদের হাই হয়ে যাবে। ঠিক আছে, আর আউটপুট পিন যখন হাই হয় আমরা কি এর আগে দেখে আসলাম না, ডিসচার্জ টার্মিনাল তখন ওপেন হয়ে যায়, কারণ আউটপুট হাই হলে ডিসচার্জ টার্মিনাল ওপেন হয়ে যায়। ঠিক না? অর্থাৎ 2 নাম্বার পিন যখন লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম হয়ে যাবে, 6 নাম্বার পিন যখন আপার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম হয়ে যাবে, তখন আউটপুট টার্মিনালটা হাই হয়ে যাবে। আর আউটপুট টার্মিনাল হাই হওয়ার অর্থ হলো ডিসচার্জ টার্মিনালটা ওপেন হয়ে যাবে। আবার যদি 2 নাম্বার পিনটা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম থাকে, কিন্তু আমাদের এই 6 নাম্বার পিন যেটা আছে সেটা আবার আপার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি হয়ে যায়, যদি এরকম কোনো কন্ডিশন থাকে, 2 নাম্বার পিন ঠিক আছে এটা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের কমই আছে, কিন্তু 6 নাম্বার পিনটা আপার থ্রেশহোল্ড ভোল্টেজের বাইরে গেছে, অর্থাৎ 10 ভোল্টেজের বাইরে গেছে, সেক্ষেত্রেও আউটপুট টার্মিনালটা হাই থাকবে এবং ডিসচার্জ টার্মিনালটা ওপেন থাকবে সেক্ষেত্রেও। ক্লিয়ার? আবার স্টেট সিটা কি? ধরো দুইটাই আমাদের হাই হয়ে গেছে, লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজটাও আমাদের 2 নাম্বার পিনের লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজটা হাই হয়ে গেছে, অর্থাৎ 5 এর চেয়ে বাইরে গেছে, আবার 6 নাম্বার পিনের
আপার থ্রেশহোল্ড ভোল্টেজটা আমাদের কমে গেছে, ধরো 10-এর চেয়ে কমে গেছে, এরকম কোন যদি কন্ডিশন থাকে তাহলে সেটা থাকবে রিমেম্বার লাস্ট স্টেজ, অর্থাৎ আগের স্টেজে যে এরকম অবস্থা ছিল যদি আউটপুট হাই থাকতো তাহলে এইবারও হাই থাকবে, আগের স্টেজে যদি আউটপুট লো থাকতো তাহলে এইবারও সে লো রাখবে। ঠিক আছে, তাহলে লো থাকবে, তো হ্যাঁ, তার মানে হাই ছিল তাই হাই থাকবে। সামনে হাই ছিল তাই হাই থাকবে, এটা রিমেম্বার লাস্ট হ্যাঁ। স্টেজ। আগেরটা ডিসচার্জ ওপেন ছিল তাহলে এটা ওপেন রাখবে, আরেকবার কারেক্ট হয়েও কাটে গেলে আবার কারেক্ট হয়েও। আচ্ছা, ডি নাম্বার টার্মিনালটা দেখি, ডি নাম্বার স্টেটটা কি ছিল, জি স্যার। সবগুলো যদি অ্যাবভ হয়ে যায়, 2 নাম্বার পিনও অ্যাবভ থ্রেশহোল্ড ভোল্টেজ, আবার 6 নাম্বারটাও অ্যাবভ, তাহলে কি হবে, আউটপুট তখন লো হয়ে যাবে, অর্থাৎ সবগুলো যখন অ্যাবভ হয়ে যাবে আউটপুট হয়ে যাবে লো, আর আউটপুট লো মানে আমাদের ডিসচার্জ টার্মিনাল হয়ে যাবে গ্রাউন্ড। ঠিক আছে, তো এই স্টেট গুলো দিয়ে, এই স্টেটটা তোমাদের মনে রাখতে হবে, এই স্টেটটা দিয়ে আমরা একটা টাইমার কিভাবে কাজ করে তা বোঝার জন্য এই নিচের এক্সাম্পলটা একটু দেখবো। ঠিক আছে, ওকে, এরপরে তোমাদের ক্লাস কি আছে? স্যার এরপরে নাফিস স্যার কি ক্লাস নিবে? নাই নাই নাই, জানি না তো। ক্লাস নাই, এরপরে আমি তোমাদের ক্লাস নিতে থাকবো, কন্টিনিউ করবো। আচ্ছা ওকে, এখন আমাদের লাইন কাটে যাবে। হ্যাঁ দেখো, এখন জি স্যার। মনে করো এখানে একটা 555 টাইমার সার্কিট দেয়া আছে, এখানে 4 এবং 8 নাম্বার পিনকে আমি ভিসিসির সাথে কানেক্ট করছি, আবার এখানে 2 নাম্বার এবং 6 নাম্বার পিনের সাথে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করছি, এটা একটা এসি ভোল্টেজ সোর্স। ঠিক আছে, আমি কানেক্ট করছি, ধরো একটা ভোল্টেজ সোর্সে কানেক্ট করছি, আবার 1 নাম্বার পিন কি গ্রাউন্ড করে দিছি। 5 নাম্বার পিনের কাজ কি, আমাদের এটা হলো আমাদের রিপল ভোল্টেজকে বা নয়েজকে সে মিনিমাইজ করে, এই কারণে 5 নাম্বার পিনটাকে একটা ক্যাপাসিটর লাগায় আমি গ্রাউন্ড করে দিছি। 3 নাম্বার পিন থেকে আউটপুট নিব, 7 নাম্বার পিন হলো আমাদের ডিসচার্জ টার্মিনাল। এই হলো একটা 555 টাইমার সার্কিট। তো এখানে আমি 2 এবং 6 নাম্বার সাথে একটা ইনপুট সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই দিছি, অর্থাৎ ইআই, এটা হলো ইনপুট ভোল্টেজ। এই ইনপুট ভোল্টেজের নেচারটা হলো এরকম যে সে এরকম ভাবে ট্রায়াঙ্গুলার ওয়েভ, মনে করো এক বাড়তাছে আবার এরকম ভাবে আমাদের কমে 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 জিরো আসতেছে, এরকম একটা ইনপুট ভোল্টেজ আমি এখানে ধরো সাপ্লাই দিছি আমাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, আর এটা হলো আমাদের ভিসিসি ভোল্টেজ, এটা হলো আমাদের ভিসিসি ভোল্টেজ, এই যে ভিসিসি ভোল্টেজ। ঠিক আছে, আর ভিসিসি, আর এটা মনে করি আমাদের ভিইউটি ভোল্টেজ। ভিসিসি যদি 15 ভোল্টেজ হয়, মনে করো সে এই ভিসিসি ভোল্টেজটা হলো আমাদের এটা 15 ভোল্টেজ, এটা যদি 15 ভোল্টেজ হয় তাহলে এটা হলো আমাদের 10 ভোল্টেজ, এটা হলো আমাদের 5 ভোল্টেজ। ঠিক আছে, এটা কিভাবে পাইলাম, এটা হলো 2 ভিসিসি বাই 3, এটা হলো আমাদের ভিসিসি বাই 3, এই ইকুয়েশন দিয়ে আমরা এটা পাইলাম। আচ্ছা দেখি কেউ মেসেজ দিচ্ছে কিনা, না ওকে ঠিক আছে। এখন এটা একটা একটু বুঝতে পারছো তো, এখন প্রথম কন্ডিশনে মনে করো এই ভোল্টেজটা জিরো, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা আমাদের ধরো জিরো, একটু বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু সমস্যা। ইনপুট ভোল্টেজটা ধরো আমাদের জিরো ভোল্টেজ, এটা জিরো ভোল্টেজ। এটা যখন জিরো ভোল্টেজ, এটা অর্থ কি, এর অর্থ হলো সে এই ভিএলটির চেয়েও কম, ভিইউটির চেয়েও কম, তাই না? ভোল্টেজটা যখন এখান থেকে এই পর্যন্ত থাকবে, অর্থাৎ জিরো ভোল্টেজটা যখন এই পর্যন্ত থাকবে ভোল্টেজটা, অর্থাৎ টাইম বাড়তেছে, আমাদের ভোল্টেজ বাড়তেছে, বাড়তে 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 যখন এই কন্ডিশনে আসলো, এই কন্ডিশনের অর্থ কি, এই কন্ডিশনের অর্থ হলো এইটুক রিজিয়নের মধ্যে তার ভোল্টেজটা ভিএলটির চেয়েও কম, ভিইউটির চেয়েও কম, তাই না? দুটোর চেয়ে কম। আমাদের স্টেট কন্ডিশন থেকে আমরা কি জানি, স্টেট এর কন্ডিশন থেকে আমরা জানি যতক্ষণ পর্যন্ত 2 নাম্বার পিন এলটি এর চেয়ে কম থাকবে এবং 6 নাম্বার পিন ইউটি এর চেয়ে কম থাকবে, ততক্ষণ পর্যন্ত আউটপুট হাই থাকবে এবং ডিসচার্জ ওপেন থাকবে। এই কারণে মনে করো এখান থেকে এই পর্যন্ত, এই কন্ডিশন পর্যন্ত আমাদের ভিএলটি এবং ভিইউটি এর চেয়ে কম আছে, সুতরাং এই কন্ডিশন পর্যন্ত আউটপুটটা কি থাকবে, হাই থাকবে, আউটপুটটা হাই থাকবে। এই কারণেই দেখো যেখানে আমাদের আউটপুটটা হাই হয়ে গেছে, যে এইটুক, এটা হলো আউটপুট ইকুয়েশন। ঠিক আছে, এটা হলো আউটপুট, এই যে আউটপুটটা আমাদের হাই হয়ে গেছে, খেয়াল করছো? যে এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের আউটপুট হাই। ঠিক আছে, এটা হলো আমাদের হাই আউটপুট। ঠিক আছে, একটু বুঝতে পারছো তো? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। এরপরে দেখো, এরপরে কি হইতেছে, আমাদের ভোল্টেজটা বাড়তেছে, একটু মুছে দেই। হ্যাঁ, এরপরে দেখো আমাদের ভোল্টেজটা বাড়তেছে,
বারে বারে এটা যখনই সে ক্রস করে ফেললো, এই কন্ডিশনটা যখনই সে ক্রস করে ফেললো, এই রিজনে যখন সে ভোল্টেজটা চলে গেল, এই রিজনে কি দেখো, ভোল্টেজটা দেখো এই এলটি এর চেয়ে কিন্তু বড়, এলটি এর চেয়ে ভোল্টেজটা বড়, কিন্তু ইউটি এর চেয়ে কিন্তু ছোট। এলটি এর চেয়ে বড়, ইউটি এর চেয়ে ছোট। এলটি এর চেয়ে বড়, ইউটি এর চেয়ে ছোট যদি হয়, 2 নাম্বার পিন যখন এলটি এর চেয়ে বড় হয়ে যাবে এটা, এবং 6 নাম্বার পিন যখন এলটি এর চেয়ে ছোট হয়ে যাবে, এর অর্থ কি? রিমেম্বার লাস্ট স্টেজ, এটা হলো স্টেজ সি অপারেশন। লাস্ট স্টেজটা আমাদের কি ছিল? হাই ছিল। এই কারণে দেখো এই রিজন পর্যন্ত আমাদের আউটপুট হাই আছে, এখান থেকে এই পর্যন্ত দেখো আউটপুট হাই আছে, এটা স্টেট সি। এই যে স্টেট সি, রিমেম্বার আউটপুট হাই স্টেট, এই যে এটা ধরে রাখছে, ঠিক আছে। এরপরে যখন এই কন্ডিশনে চলে আসলো, অর্থাৎ এই রিজনটুকু কি? এই রিজনটুকু হলো ইউটি এর চেয়ে বড়, এলটি এর চেয়ে বড়, সবকিছুর চেয়ে বড়, এখান থেকে এই পর্যন্ত, এই রিজন থেকে এই রিজন পর্যন্ত, অর্থাৎ টোটাল এই টাইমটা আমাদের অ্যাবভ ভিইউটি, অ্যাবভ ভিএলটি। তাই যদি হয় দুইটাই যখন অ্যাবভ হয়ে যাবে, অ্যাবভ, তখন কি? স্টেট ডি অপারেশন। স্টেট ডি তে আমি কি বলছি? আউটপুট হয়ে যাবে আমার লো। এই কারণে দেখো এখান থেকে এই পর্যন্ত যখন আসছে, তখন আমাদের আউটপুট হয়ে গেছে লো। দেখছো যে আউটপুট লো হয়ে গেছে, ঠিক আছে। এখন এই রিজন থেকে এই রিজনটা কি? এলটি এর চেয়ে বড়, কিন্তু ইউটি এর জন্য ছোট। এলটি এর চেয়ে বড়, ইউটি এর চেয়ে ছোট, অর্থাৎ রিমেম্বার লাস্ট স্টেজ কি ছিল? লো ছিল। এই কারণে এইটুকু পর্যন্ত সে আউটপুট লো রাখতেছে। তারপরে যখন আবার সে এই রিজনে চলে আসতেছে, এই রিজনে যখন চলে আসতেছে, এর অর্থ কি? এর অর্থ হলো তার আউটপুটটা আমার তখন সবগুলোই লো লো লো, আউটপুট হাই, ডিসচার্জ ওপেন। সুতরাং সবগুলো তখন লো লো, ডিসচার্জ ওপেন, ঠিক আছে। এটা তো আউটপুট হাই হয়ে গেল, তখন আউটপুট হাই হয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। কিভাবে কাজ করলো? আচ্ছা, এই জিনিসগুলোই এখানে মোটামুটি কথাই লেখা আছে, একটু পড়ে দেখো বা নিজের ভাষায় জিনিসটা লেখো, ঠিক আছে। এখন আমরা এই 555 টাইমার দিয়ে একটা প্র্যাকটিক্যাল সার্কিট তৈরি করি, যেটা আমরা ইউজ করতে পারি। সেটা হলো পাওয়ার অন টাইম ডিলে। পাওয়ার অন টাইম ডিলেটা জিনিসটা কি আমরা একটু দেখি। মনে করো আমরা কোন একটা স্ট্যাবিলাইজার, ভোল্টেজ স্ট্যাবিলাইজার বানাইছি। এখন ভোল্টেজ স্ট্যাবিলাইজারে যে কাজটা হয় সেটা হলো, ধরো কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার পরে যখন কারেন্ট আসার পরেই কিন্তু সাথে সাথে ফ্রিজটাকে সে চালু করে না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে তখন চালু হইতে দেয় না, ধরে রাখে, তাই না? অর্থাৎ সে অন হইতে দেয় না। এটা হলো পাওয়ার অন টাইম ডিলে। অর্থাৎ পাওয়ার অন করতেছে না, অন করার টাইমটাকে সে ডিলে করতেছে। এটাই হলো এই সার্কিটটার মূল কাজ, ঠিক আছে। তো এই ধরনের একটা সার্কিট আমরা ইজিলি তৈরি করতে পারি এই 555 টাইমার দিয়ে, ঠিক আছে। এটা হলো সেই সার্কিটটা। মনে করো এখানে আমি 15 ভোল্টের সাথে, এটা ধরো আমাদের সিস্টেম, এটা সিস্টেম, এই সিস্টেমে আমি ধরো এখানে কি করলাম, 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারটাকে আমি কানেক্ট করলাম, ঠিক আছে, 15 ভোল্টের সাথে। খেয়াল করে দেখো। আর এখানে একটা ক্যাপাসিটর ইউজ করছি, এখানে একটা রেজিস্টর ইউজ করছি। 2 নাম্বার এবং 6 নাম্বার পিনকে টোটাল মানে এই চিত্র অনুযায়ী আমি কানেক্ট করছি। 5 নাম্বার পিনটাকে কি করছি, আমি একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করে দিছি রিপল ভোল্টেজকে অপসারণ করার জন্য। 3 নাম্বার পিনটা আউটপুট। এই 3 নাম্বার পিনের আউটপুটের উপর ডিপেন্ড করে আমাদের একটা সিস্টেমকে সে চালু করবে বা বন্ধ করবে, অর্থাৎ টু ডিলে স্টার্ট, অর্থাৎ এর আউটপুটের উপর ডিপেন্ড করে সে, এই আউটপুট যদি হাই হয়, এর আউটপুট হাই হওয়া মানে সে সিস্টেমটাকে সে পাওয়ার সাপ্লাই দিবে। এই আউটপুটটা যদি লো হয়, এর অর্থ হলো সে সিস্টেমটাকে পাওয়ার সাপ্লাই দিবে না, ঠিক আছে। এরকম একটা সার্কিট ধর আমরা তৈরি করছি। এখন নর্মাল কন্ডিশনে কি হয়, ধরো এই সুইচটা ক্লোজ আছে, ধরো আমাদের এই সুইচটা আমাদের ক্লোজ আছে, এটা ধরো আমাদের সুইচটা আমাদের বন্ধ। এটা যখন আমাদের বন্ধ থাকবে, অর্থাৎ সুইচটা যখন ক্লোজ থাকবে, তখন কি হবে? তখন এই 4 নাম্বার এবং 8 নাম্বার পিন ভিসিসি সাপ্লাই পাবে, পাওয়ার সাপ্লাই পাবে। এটা হলো আমাদের 15 ভোল্টেজ। দেখো এটা কিন্তু 15 ভোল্টেজ না, অর্থাৎ ভিসিসি কত? ভিসিসি হলো আমাদের 15 ভোল্টেজ, এটা হলো ভিসিসি, 15 ভোল্টেজ। তাহলে এটা কি? এটা হলো আমাদের ভিইউটি কত? 10 ভোল্টেজ। আর এটা হলো আমাদের ভিএলটি তাহলে কত হয়ে যাবে? 5 ভোল্টেজ। 5। তাহলে এটা হলো ভিএলটি, আর এটা হলো আমাদের ভিসিসি, ঠিক আছে। আর এই ভোল্টেজটা আমাদের কোন ভোল্টেজটা শো করছি? এই রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজটা আমরা শো করছি, এই চিত্রে রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজটা শো করছি। এখন খেয়াল করে দেখো, নরমাল কন্ডিশনে যখন আমি পাওয়ারটা অন করলাম, অর্থাৎ এই মুহূর্তটা, এই 0 থেকে
পাওয়ারটা তাৎক্ষণিক আমি অন করে দিলাম, এটা অন করে দিলাম, অর্থাৎ সিস্টেমটা অন করলাম। অন করার সাথে সাথে আমাদের কি হইলো, অন করার সাথে সাথে এই 15 ভোল্ট আমার এই দিক দিয়ে অ্যাপ্লাই হলো, এই 15 ভোল্ট আমার এই দিক দিয়ে অ্যাপ্লাই হইতেছে, তাই না? এই দিক দিয়ে আমার 15 ভোল্ট অ্যাপ্লাই হইতেছে না? জি স্যার। অন করার সাথে সাথে 15 ভোল্ট এদিকে আসতেছে। আবার এই সাথে 4 নাম্বার এবং 8 নাম্বার পিনটাও আমার পাওয়ার পাইতেছে, পাওয়ার পাওয়ার কারণে সে অ্যাক্টিভ হইতেছে। 4 নাম্বার পিনে ভোল্টেজ না দিলে কি সে অ্যাক্টিভ হয় না, আমরা জানি। আর 8 নাম্বার পিনে বায়াসিং ভোল্টেজ না দিলেও সে অ্যাক্টিভ হয় না, সে অ্যাক্টিভ হইতেছে, সাথে সাথে আমাদের এদিকে পাওয়ার পাইতেছে। আর এদিকে যখন পাওয়ার পাবে তখন কি ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করে দিবে। এদিকে পাওয়ার যাওয়া মানে কি 15 ভোল্ট যাওয়া মানে কি ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করে দিবে। এখন প্রথম কন্ডিশনে ক্যাপাসিটরের চার্জ কত, 0 না? প্রথম কন্ডিশনে যখন অন করি নাই 0, ক্যাপাসিটর চার্জ 0। ক্যাপাসিটর যখন চার্জ 0, তখন যখন আমাদের এই ভোল্টেজটা অন করব, তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ ভোল্টেজ ড্রপ আমাদের হবে এই রেজিস্টর অ্যাক্রসে। এই রেজিস্টর অ্যাক্রসে টোটাল 15 ভোল্টেজ ড্রপ হবে ইনিশিয়াল কন্ডিশনে, তাই না? কারণ ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ 0, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ 0 হলে টোটাল ভোল্টেজ ড্রপ হবে আমাদের এই রেজিস্টর অ্যাক্রসে। এই রেজিস্টর অ্যাক্রসে যদি টোটাল ভোল্টেজ ড্রপ হয়, তখন আমাদের এই রেজিস্টর অ্যাক্রসের ইনিশিয়াল ভোল্টেজ থাকবে হলো 15 ভোল্ট, অর্থাৎ এই কন্ডিশনটা, ঠিক না? ইনিশিয়াল কন্ডিশন। আর এই কন্ডিশনে যখন থাকবে, এই কন্ডিশনে থাকার অর্থ কি? এই কন্ডিশন থাকার অর্থ হলো এই রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হলো 15 ভোল্ট। এর অর্থ হলো 2 নাম্বার পিনেও 15 ভোল্ট আছে, 6 নাম্বার পিনেও 15 ভোল্ট আছে। অর্থাৎ 2 নাম্বার পিনের ভোল্টেজও তখন 15, 6 নাম্বার পিনের ভোল্টেজও তখন 15। অর্থাৎ দুইটাই তখন ভিইউটি, অ্যাবভ ভিইউটি এবং অ্যাবভ ভিএলটি, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ দুইটাই তখন বড়। থ্রেশহোল্ড ভোল্টেজ দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ যখন বড় হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? তখন যে কাজটা হবে সেটা হলো দুইটাই অ্যাবভ থাকলে স্টেট ডি অপারেশন হয়। অর্থাৎ স্টেট ডি তে কি থাকে? স্টেট ডি তে হয় আউটপুট লো, তাই না? দুইটাই যখন অ্যাবভ থাকে তখন স্টেট ডি অপারেশন হয়, স্টেট ডি তে আউটপুট থাকবে লো। অর্থাৎ এই ধরনের কন্ডিশনে আউটপুট তখন হয়ে যাবে লো। এই যে খেয়াল করে দেখো, আমরা যখন যদিও সিস্টেমটা অন করে দিছি, সিস্টেমটা অন করার পরেও আমাদের আউটপুটটা তখন লো থাকতেছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্তই তো আমাদের অ্যাবভ থাকবে দুইটা, আবার এই আউটপুট লো থাকবে। আবার যখন এই কন্ডিশনে চলে আসবে, এখন দেখো ক্যাপাসিটর কি হইতে চার্জ হইতেছে না? ক্যাপাসিটর চার্জ হইতেছে। ক্যাপাসিটর যত চার্জ হতে থাকবে, আমাদের এই জায়গার ভোল্টেজ ড্রপ তত কমতে থাকবে, কারণ ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়তে থাকবে, রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ কমতে থাকবে। ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ বাড়বে, রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ কমতে থাকবে। এই কারণে আমাদের এরকম করে আস্তে 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 ভোল্টেজ লেভেল কমতে থাকবে। কমতে 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 যখন সে 10 ভোল্টেজে ছোট হয়ে যাবে, তখন সে কি অ্যাবভ ভিএলটি কিন্তু অ্যাবভ ভিএলটি কিন্তু বিলো ভিইউটি, ভিএলটি এর চেয়ে বড়, ভিইউটি এর চেয়ে ছোট, অর্থাৎ স্টেট সি অপারেশন। স্টেট সি অপারেশন যখন আসবে, তখন সে রিমেম্বার লাস্ট স্টেজে কি ছিল? আউটপুট লো। সুতরাং এই স্টেজেও আউটপুট থাকবে আমাদের লো। ক্লিয়ার? অর্থাৎ এখানেও আউটপুট লো। এরকম কমতে 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 যখন এই ভোল্টেজ 5 ভোল্টেজের চেয়েও কম হয়ে যাবে, ক্যাপাসিটর চার্জ হইতেছে, হইতে 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 যখন আমাদের এরকম চার্জ হয়ে যাবে যে আমাদের এখানে ভোল্টেজ ড্রপ 5 ভোল্টেজ চেয়ে কম হয়ে যাবে, তখন আমাদের দুইটাই লো। আর দুইটাই লো হলে কি আউটপুট হাই, তখন আমাদের আউটপুট হাই হয়ে যাবে। অর্থাৎ এই যে মাঝখানে টাইমটা দেখতেছ, এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, এই যে মাঝখানে এই যে টাইমটুক, এই টাইমটুকে আমাদের কোনো ধরনের আউটপুট আমরা পাইতেছি না, ঠিক না? অর্থাৎ আমাদের এই 3 নাম্বার পিনটা এতক্ষণ পর্যন্ত লো ছিল। এই টাইমটুকু হলো আমাদের টাইম ডিলে। এই টাইম ডিলেকে আমরা মেনশন করতে পারি 1.1 আরএসি দিয়ে। এটা হলো আমাদের টোটাল টাইম ডিলে, অর্থাৎ এইটুক টাইম আমরা ডিলে করতেছি। এখানে আর এর মান, এই আর এর মান এবং সি এর মান চেঞ্জ করে আমরা টাইম ডিলেটাও আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি এমন একটা সিস্টেম তৈরি করি যে আর এর মান, সি এর মান ভেরি করতে পারি, তাহলে আমাদের টাইম ডিলেটাও আমাদের ভেরি করতে পারবো, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কোন একটা সিস্টেমকে যতক্ষণ খুশি ততক্ষণ পর্যন্ত হাই হওয়া থেকে ডিলে করাইতে পারি। অর্থাৎ একটা টাইমার সার্কিট তৈরি করার মূল কনসেপ্ট হলো এটা, ঠিক আছে? আমরা আউটপুটটাকে ডিলে করাই দিলাম। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা যদি আমরা বুঝতে পারি, তো এই কথাগুলো এখানে নিচে লেখা আছে যেগুলো বললাম, ঠিক আছে? এখন এটার উল্টাটা করতে পারি। হ্যাঁ স্যার, টাইমারে স্যার 7 নাম্বার পিন কই স্যার? 7 নাম্বার পিনটা এখানে ইউজ হয় নাই। 7 নাম্বার পিনটা এটা যখন ইউজ হবে তখন আমরা আনবো। এখানে 7 নাম্বার পিনটা আমাদের ইউজলেস, আমাদের কোনো দরকার নাই, যে কারণে 7 নাম্বার পিন আমি দেখাই নাই, ঠিক আছে? যেখানে দরকার পড়বো সেখানে আমি আনবো 7 নাম্বার পিন। দেখো, এখন ধরো আমরা এটার উল্টা সার্কিটটা বানাতে চাইছি, অর্থাৎ আমরা চাইতেছি যে আউটপুটটা হাই থাকবে, কিন্তু নির্দিষ্ট সময় পরে আউটপুটটা লো হয়ে যাবে, অর্থাৎ উল্টাটা
সুইচ অন করার পরে আউটপুট হাই হয়ে যাবে, কিন্তু নির্দিষ্ট সময় পরে আউটপুট আবার লো হয়ে যাবে। আমরা এরকম সার্কিট চাইছি, উল্টাটা চাইতেছি। তখন কি করব, জাস্ট আমি এখানে রেজিস্টার এবং ক্যাপাসিটরের পজিশনটা ইন্টারচেঞ্জ করে দেব। এই ক্যাপাসিটরের জায়গায় রেজিস্টার, রেজিস্টারের জায়গায় ক্যাপাসিটর আনবো। অর্থাৎ এই জায়গায় যেটা ছিল রেজিস্টার, সেই জায়গায় হবে ক্যাপাসিটর, এখানে যেটা ছিল ক্যাপাসিটর ওই জায়গায় হবে রেজিস্টার। এটা ইন্টারচেঞ্জ করে দিলে আমাদের এরকম একটা সার্কিট হয়। এই সার্কিট হলে আমাদের উল্টা কাজটা হবে, আমাদের ক্যাপাসিটর ক্রসে প্রথমে ভোল্টেজ ড্রপ 0, আস্তে আস্তে ভোল্টেজ বাড়বে। এই যে প্রথমে ভোল্টেজ ড্রপ 0, আস্তে আস্তে ভোল্টেজ বাড়বে। এই ভোল্টেজ এই কন্ডিশনে যখন থাকবে তখন থাকবে আমাদের আউটপুট হাই, কারণ স্টেট এ অপারেশন। এই কন্ডিশনে যখন থাকবে তখন আমাদের স্টেট সি অপারেশন। এই কন্ডিশনে থাকবে তখন স্টেট ডি অপারেশন। এইভাবে আমাদের মোটামুটি ভোল্টেজ বাড়তেছে, আমার এক এক স্টেট অপারেট করতেছে, আউটপুট একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হাই থাকতেছে, তারপর লো হয়ে যেতেছে। এটা হলো আমাদের টাইম ডিলে। এর উল্টা কাজটা করতে পারি, ঠিক আছে, জাস্ট ক্যাপাসিটর রেজিস্টরকে ইন্টারচেঞ্জ করে। ওকে স্যার। ওকে, আচ্ছা যাক, এখানে এগুলো দরকার নাই। এখন এই 5-5 টাইমার দিয়ে আমরা বলছি 5-5 টাইমারের দুইটা মোড আছে, একটা হলো ফ্রি রানিং মোড আর একটা হলো মনোস্টেবল মাল্টি ভাইব্রেটর মোড। এখন আমরা ফ্রি রানিং বা অ্যাস্টেবল মোডের অপারেশন দেখবো। একটা 5-5-5 টাইমার দিয়ে কিভাবে ফ্রি রানিং বা অ্যাস্টেবল মোডে অপারেশন করতে পারি। ধরো এটা একটা 5 টাইমার। এই 5-5 টাইমার দিয়ে আমরা একটা স্কোয়ার ওয়েভ বা একটা রেক্টেঙ্গুলার ওয়েভ জেনারেট করব, অর্থাৎ একটা অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর জেনারেট করব, ঠিক আছে। অর্থাৎ স্কোয়ার ওয়েভ বা ধরো রেক্টেঙ্গুলার ওয়েভ আমি একটা জেনারেট করতে চাইছি এই টাইমারটা দিয়ে। কিভাবে জেনারেট করব, এই টাইমারটারে ধরো এখানে এইভাবে কানেক্ট করব, ঠিক সেম প্রসিডিউরে এইভাবে কানেক্ট করব। করার পরে যে এখানে দেখো 7 নাম্বার পিন ইউজ করছি, এখানে 7 নাম্বার পিন ইউজ হবে, ঠিক আছে। আর এইটা কিভাবে কাজ করতেছে আমরা একটু দেখি, এটা কিভাবে কাজ করতেছে। প্রাথমিক কন্ডিশন, নরমাল কন্ডিশনে আমাদের কি হয়, ধরো আমাদের এই স্টেজে আছে, নরমাল কন্ডিশনে ধরো আমাদের এই স্টেজে আছে, ধরো এখান থেকে শুরু করি বোঝার সুবিধার জন্য, একটা না একটা জায়গা থেকে তো শুরু করতে হবে। ধরো ভোল্টেজটা আমার এই স্টেজে আছে, অর্থাৎ লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজে আছে। লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজে এই স্টেজে যখন চলে যাবে, অর্থাৎ যখনই আমাদের আউটপুটটা 2 নাম্বার পিন এবং 6 নাম্বার পিন এই আউটপুটটা আমাদের বিলো হয়ে যাবে, অর্থাৎ লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়েও কম হয়ে যাবে, আপার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়েও কম হয়ে যাবে, সেই সময় আমাদের সেই স্টেট এ তে চলে যাবে। স্টেট এ মানে কি, আউটপুট হাই। এই যে দেখো আউটপুট হাই, এই কন্ডিশনে যখন আসতেছে, অর্থাৎ এটা যখনই সে নিচে নামে গেছে তখন আউটপুট হাই হয়ে যেতেছে। কিন্তু আউটপুট যখনই হাই হয়ে যাবে, আউটপুট হাই হওয়ার অর্থ কি, অর্থাৎ 3 নাম্বার পিন আউটপুট যখন হাই হয়ে যায় তখন ডিসচার্জ পিন ওপেন হয়ে যায়, 7 নাম্বার পিন ওপেন হয়ে যায়, তাই না। এই যে এখন 7 নাম্বার পিনের কাজ দেখো, আউটপুট যখন হাই, অর্থাৎ আউটপুট যখন 5 ভোল্ট হয়ে গেল তখন 7 নাম্বার পিনটা ওপেন হয়ে গেল, এই পিনটা তখন আমাদের ওপেন, ঠিক আছে, ওপেন হয়ে গেল। এটা ওপেন হওয়ার অর্থ কি, এর ওপেন হওয়ার অর্থ হলো আমাদের তখন ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে। ক্যাপাসিটর, কারণ এদিক দিয়ে আর কারেন্ট ফ্লো করবে না, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না কারণ এটা ওপেন। আমাদের তখন ক্যাপাসিটর চার্জ হবে থ্রো আর এ এবং আরবি রেজিস্টর। আর এ এবং আরবি রেজিস্টরের মাধ্যমে ক্যাপাসিটর আমার চার্জ হবে। ক্যাপাসিটর যখন চার্জ হবে তখন এখানে ভোল্টেজ বাড়তে থাকবে, এই ক্যাপাসিটর ভোল্টেজ বাড়তে থাকবে, তখন সে আমাদের এটা উপরে উঠে যাবে। উপরে যখন উঠবে এইটুকের মধ্যে কি হয়, এইটুকের মধ্যে হলো আমাদের বিলো ইউটি অ্যাবভ ভিএলটি, অর্থাৎ আপার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে কম, লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ, অর্থাৎ স্টেট সি অপারেশন। এই অংশটুকু কি স্টেট সি অপারেশন, তাই না, স্টেট সি অপারেশন নাই তো। স্টেট সি মানে কি, রিমেম্বার লাস্ট স্টেজে কি ছিল, আউটপুট হাই ছিল, সুতরাং এইটুক পর্যন্ত, এই যে এইটুক পর্যন্ত আমাদের আউটপুট হাই থাকতেছে, যে আউটপুট আমাদের হাই থাকতেছে এইটুক পর্যন্ত। কিন্তু আউটপুট হাই থাকার অর্থ কি, আমাদের এটা ওপেন, অর্থাৎ সে ক্যাপাসিটর চার্জ হইতে থাকতেছে। চার্জ হইতে 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 যে মুহূর্তে এই ক্যাপাসিটরের চার্জটা আমাদের এটা ক্রস করে ফেলবে, অর্থাৎ এটাকে ক্রস করে ফেলবে, অর্থাৎ এটাকে ক্রস করবে, ঠিক আছে। অর্থাৎ আপার থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে যে মুহূর্তেই বেশি হয়ে যাবে সেই মুহূর্তে কি হয়ে যাবে, এটা যখন অ্যাবভ, এটাও যখন অ্যাবভ, দুইটাই যখন অ্যাবভ হয়ে যায় তখন স্টেট ডি অপারেশন হয়, অর্থাৎ এই মুহূর্তে সেই স্টেট ডি অপারেট করবে। এই যে স্টেট ডি মানে কি, আউটপুট লো, স্টেট ডি মানে আউটপুট লো। তো ধাপ করে তখন আউটপুটটা লো হয়ে যাবে, এই যে এখন ধাপ করে আউটপুটটা লো হয়ে গেল। আর আউটপুট লো হওয়ার মানে কি, ডিসচার্জ টার্মিনালটা তখন গ্রাউন্ড হয়ে যাবে, এটা তখন গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে। আর এটা যখন গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে তখন এই যে ক্যাপাসিটর চার্জ হয়েছিল এই ক্যাপাসিটরটা তখন এই দিক দিয়ে ডিসচার্জ হওয়া শুরু করবে, এই দিক দিয়ে তখন ডিসচার্জ হওয়া শুরু করবে, তখন আর সে চার্জ হবে না, ঠিক আছে, তখন ডিসচার্জ হওয়া শুরু করবে। কারণ এই দিক দিয়ে আর তখন আমাদের কোনো ধরনের সাপ্লাই আসবে না, কারণ এই পাওয়ারটা ওই দিক দিয়ে আমাদের পাস করতেছে,
আবার এই কারেন্টটা ওই দিক দিয়ে পাস করতেছে, অর্থাৎ এই সোর্স থেকেও যেটা আসতেছে সেটাও গ্রাউন্ডে পাস করতেছে, এটাও পাস করতেছে। ক্যাপাসিটর আর চার্জ হবে না, ক্যাপাসিটর তখন ডিসচার্জ হবে বাই ইউজিং আরবি রেজিস্টর। দেখো চার্জ হওয়ার সময় দুইটা রেজিস্টর ক্রস করে তার আসতে হয়েছিল, আর এ রেজিস্টর আরবি রেজিস্টর, কিন্তু ডিসচার্জ হওয়ার সময় সে একটা রেজিস্টর ক্রস করে যাবে, শুধুমাত্র আরবি রেজিস্টর। যে কারণে এই ধরনের ক্ষেত্রে ক্যাপাসিটরের চার্জিং টাইমটা বড় হয়, ডিসচার্জিং টাইমটা ছোট হয়, কারণ চার্জিং টাইম এর সময় তার দুইটা রেজিস্টর থাকে, একটা হলো আর এ এবং আরবি। আর আমরা জানি রেজিস্ট্যান্স যত বাড়বে চার্জিং টাইম তত বাড়বে, সুতরাং এই কারণে এর চার্জিং টাইমটা বড়, কিন্তু ডিসচার্জিং টাইমটা কিন্তু বেশি বড় না, এটা ছোট। খেয়াল করছো? কারণ তখন সে একটা রেজিস্টর ক্রস করতেছে। যখনই সে ডিসচার্জ হওয়া শুরু করবে তখন এই স্টেজে লাস্ট স্টেজ সি অপারেশন, অর্থাৎ রিমেম্বার লাস্ট স্টেজ আউটপুট লো ছিল, সে লোই রাখবে। আবার যখন এটাকে যখন এইদিকে যখন ক্রস করে ফেলবে তখন দুইটাই ভ্যালু হয়ে যাবে, তখন আবার হাই হয়ে যাবে, তখন আবার স্টেট এ অপারেশন হবে। আবার এরকম ভাবে চলতে থাকবে, এটা স্টেজ সি অপারেশন, এটা ডি, আবার এখানে সি, এইভাবে এটা এ, এইভাবে তখন এটা বারবার রিপিটেড হতে থাকবে। এবং রিপিটেডলি আমরা একটা এরকম ভাবে একটা পালস জেনারেট অর্থাৎ রেক্টেঙ্গুলার শেপ আমরা জেনারেট করতে করে যাব। ঠিক আছে, এটাই হলো আমাদের স্টেবল অপারেশন বা ফ্রি রানিং অপারেশন। ক্লিয়ার? কিন্তু এই অপারেশনের ক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে একটা স্কোয়ার অ্যাপ জেনারেট করতে চাই তাহলে আমাদের একটা বড় ধরনের প্রবলেম হয়ে যায়। আমরা এই সার্কিট দিয়ে স্কোয়ার অ্যাপকে জেনারেট করতে পারি না। এর পিছনে একটা কারণ আছে, এর পিছনে একটা কারণ হলো, আচ্ছা ডিউটি সাইকেলটা তোমরা মনে রাখবা যে যতক্ষণ পর্যন্ত সিস্টেমটা লো থাকে, বাইটি এই ফর্মুলা ডিউটি সাইকেল বের করি, ঠিক আছে? তো এই ফর্মুলাগুলো একটু দেখবা, এগুলো একটু দেখবা কিভাবে বের করলাম, টি হাই কি ফর্মুলা ইউজ করে বের করলাম, ফ্রিকোয়েন্সি কি ফর্মুলা ইউজ করে বের করলাম, তো এগুলো একটু খেয়াল করবা। ঠিক আছে, এই ম্যাথ গুলো একটু পড়বা, নিজেরা একটু ট্রাই করবা এই ম্যাথ গুলা, জাস্ট ফর্মুলা ফেলে ম্যাথ, আর কিছু না। এখন এই সার্কিট দিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলেই আমরা স্কোয়ার অ্যাপকে জেনারেট করতে পারি না। এর পিছনে একটা কারণ হলো যে আমরা যদি এই সার্কিট দিয়ে স্কোয়ার অ্যাপকে জেনারেট করতে চাই তাহলে আর এ এবং আরবি এর মান দুইটা আমাদের একটাকে আমাদের জিরো করে ফেলতে হয়, আর এ কে জিরো করে ফেলতে হয়, তাই না? খেয়াল করে দেখো, যদি চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইম সমান না হয় তাহলে কি আমরা স্কোয়ার অ্যাপ জেনারেট করতে পারবো? পারবো না স্যার। সমান না হলে পারবো না স্যার, সমান হলে পারবো। চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইম সমান হলেই স্কোয়ার অ্যাপ জেনারেট হতে পারে, আদারওয়াইজ হতে পারে না। এখন চার্জিং টাইম সমান হইতে গেলে কি করতে হবে? আমাদের চার্জ করার জন্য যে রেজিস্টর লাগবে ডিসচার্জ হওয়ার জন্য একই রেজিস্টর লাগবে, অর্থাৎ আরবি কে আমাদের আর এ কে আমাদের বাদ দিয়ে দিতে হবে, একটা রেজিস্টরকে আমাদের বাদ দিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, আরবি থাকলে আরবি থাকবে, চার্জ করার সময় আর এ থাকলে আরই থাকবে। চার্জ করার সময় একটা রেজিস্টরকে আমরা বাদ দিতে হবে, কিন্তু একটা রেজিস্টরকে যদি বাদ দেই তাহলে আমাদের কি হয় দেখো, একটা রেজিস্টরকে বাদ দিলে ধরো এই সার্কিটটায় উপরে এক সার্কিটে যাই, হ্যাঁ এই সার্কিটে ধরো এই রেজিস্টরকে আমি গ্রাউন্ড বাদ দিয়ে দিলাম, শর্ট করে দিলে কি হবে দেখো, যখন এটা গ্রাউন্ড হয়ে যাবে, এটা যখন গ্রাউন্ড হয়ে যাবে তখন এই দিক দিয়ে সে তো কারেন্ট ফ্লো করবে না, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না, হ্যাঁ এদিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, এখানে কোনো রেজিস্টর আছে? রেজিস্টর নাই, তাহলে এটা শর্ট সার্কিট হয়ে যাবে না? জি স্যার। শর্ট সার্কিট হলে এটা পুড়ে যাবে, এটা পুড়ে যাবে শর্ট সার্কিট হলে, যে কারণে আমরা আর একে বাদ দিতে পারবো না। এই প্রবলেমটা দূর করার জন্য আমরা যে টেকনিকটা ইউজ করি সেটা হলো যে এই নেক্সট সার্কিটে আমরা একটা ডায়োড ইউজ করে দিই, এখানে একটা আমরা ডায়োড ইউজ করি, হ্যাঁ এই যে দেখো একটা ডায়োড ইউজ করি। ডায়োড ইউজ করলে সুবিধা কি, সে আর এ এবং আরবি কে সমান করে দেয়, ডায়োড ইউজ করে আর এ এবং আরবি কে সমান করে দেয়, এখানে আর এ ইকুয়াল টু আর বি। তাহলে দেখো যখন ক্যাপাসিটর চার্জ হওয়ার কথা, এটা যখন ওপেন তখন ক্যাপাসিটর চার্জ হওয়ার কথা না? চার্জ হওয়ার সময় সে চার্জ হবে কোন দিক দিয়ে? চার্জ হবে এই পাত দিয়ে চার্জ হবে, তখন আর সে আরবি রেজিস্টর ইউজ করবে না, এই রেজিস্টরটাকে সে আর তখন ইউজ করবে না, কারণ ক্যাপাসিটর তখন চার্জ হবে এই পাত দিয়ে। আমরা জানি কারেন্টের বৈশিষ্ট্য হলো জিরো রেজিস্ট্যান্স পাত দিয়ে ফ্লো করা, ঠিক আছে? যেহেতু আরবি একটা রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের আইডিয়াল কন্ডিশনে রেজিস্ট্যান্স জিরো, সুতরাং আইডিয়ালি ক্যাপাসিটর তখন কারেন্ট তখন এই দিক দিয়ে পাস করবে, অর্থাৎ জিরো রেজিস্ট্যান্স পাত দিয়ে কারেন্ট পাস করবে, ঠিক আছে? কিন্তু যখন ডিসচার্জ হবে, ডিসচার্জ কন্ডিশনে দেখো এই দিক দিয়ে কিন্তু ডিসচার্জ হতে পারবে না, কারণ এটা রিভার্স বায়াস আছে, রিভার্স বায়াসে থাকার কারণে এই দিক দিয়ে তখন ডিসচার্জ হতে পারবে না। তো ডিসচার্জ হবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে তখন ডিসচার্জ হবে,
দেখছো এই দিক দিয়ে ডিসচার্জ হবে, অর্থাৎ চার্জিং এর জন্য সে আর ইউজ করতেছে এবং ডিসচার্জিং এর জন্য সে আরবি ইউজ করতেছে। আর এ এবং আরবি কে যদি সমান করে দেই তাহলে তো চার্জিং টাইম আর ডিসচার্জিং টাইম সমান হয়ে যায়। হ্যাঁ মানে স্যার দুইটা সমান হয়ে যাবে তখন। হ্যাঁ, তার চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইম যদি সমান হয়ে যায় তখন এখান থেকে আমরা সহজে একটা স্কয়ার ওয়েভ জেনারেট করতে পারি, তাই না? হ্যাঁ স্যার এখানে কোথায় গেল স্যার, এখানে আর এ আর আরবির রেজিস্টারের মান সমান করার জন্য স্যার আমরা ডায়োড ইউজ করছি। এই ডায়োড ইউজ করার জন্য স্যার চার্জিং আর ডিসচার্জিং এর মান সমান হয়ে যাবে। আর তারপর স্যার কি, হ্যাঁ তা চার্জিং আর স্যার চার্জিং এর জন্য সে আর এ রেজিস্টার ইউজ করবে, ডিসচার্জিং এর জন্য সে আরবি রেজিস্টার ইউজ করবে, আরবি কারণ ইউজ করবে। চার্জিং হওয়ার সময় সে রিভার্স বায়াসে থাকে। হুম ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে 7 নাম্বার পিনের গুরুত্বটা বুঝতে পারছো তো? 7 নাম্বার জি, স্যার। পিনটা হলো দাবা খেলার ঘোড়ার চাল। ঠিক আছে, যখন প্রয়োজন জি, স্যার। হয় তখন আমরা এটা সুন্দর ব্যবহার করি, আদারওয়াইজ তাকে রেখে দেই, কোনো ব্যবহারই করি না আমরা। ঠিক আছে, তো জি স্যার। এইভাবে আরো অনেক সার্কিট তৈরি করা যায় আমাদের। যেমন এরপর হলো ওয়ান শট বা মনোস্টেবল অপারেশন। ওয়ান শট বা মনোস্টেবল অপারেশনের ক্ষেত্রে এখানে আমরা কি করছি, যেমন মনোস্টেবল অপারেশনটা কি, আমরা বলছি যে একটা সিস্টেম অলওয়েজ অন থাকে, সার্টেন পিরিয়ডে সে অফ হয় কিন্তু বেশিক্ষণ থাকে না, এরকম সার্কিট গুলাকে, তাই না, মনোস্টেবল। যেমন ধরো এখানে একটা আমরা তৈরি করছি যে একটা সিস্টেম অফ থাকে অল টাইম, কিন্তু একটা সার্টেন পিরিয়ডের জন্য সে অন হয়, আবার সে অফ হয়ে যায়। ঠিক আছে, এরকম ভাবে আমরা এটা তৈরি করছি। দেখো এখানে স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার। আজকে এই পর্যন্তই, আর টাইমার বেশি নাই। আচ্ছা, আরেকদিন রাতের বেলা তোমাদের একটা টাইম দিয়ে আমি টাইমার আর 2-1টা যদি বাড়তি কিছু থাকে আমি তাহলে শেষ করে দেব। ঠিক আছে, আর বেশি কিছু নাই, স্যার ওটাই ভালো আর হবে। 4-5 পেজ আসে। ঠিক আছে, জি স্যার। ওকে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর স্যার কালকে তো স্যার অফ থাকবে সবকিছু। কালকে তো বন্ধ, কিন্তু রাতে তো বন্ধ না। রাতে যদি আমি হ্যাঁ তোমাদের স্যার টাইম রাতে দেই, করবো। রাতে ইনশাআল্লাহ তোমাদের আমি টাইম দিব। ঠিক স্যার আছে, সমস্যা নাই জি স্যার। তাহলে। ওকে ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।